পরদিন সময় মতো সূর্য উঠল। সকাল হলো। যার যা কাজ সে সেই কাজে ব্যস্ত রইল। কিন্তু সবার মাঝে যেন একটা চাপা দুঃখ। পিকলু এসে সবার মনে যে আনন্দটা ভরিয়ে দিয়েছিল, পিকলু হোস্টেলে চলে যাওয়ার কথা শুনে সবার মনে একটা দুঃখের বীজ বপন হয়েছে। অশোকবাবু উদাস মনে পিকলুকে পড়াতে বসেছেন সকালবেলা। কারোর জোর নেই পিকলুর প্রতি। আসলে রজতটা যদি একটু শক্ত হতো তবে সবাই জোর দিয়ে পিকলুকে রাখতে পারত। যেখানে রজত নিজেই শিউলির কথায় সায় দিচ্ছে সেখানে তো কারো কিছু করার নেই। আজ আর নিরুপমা পিকলুকে খাইয়ে দিল না। কড়া গলায় বলল, এই ছেলে এবার নিজে নিজে খাওয়া শেখো। জীবনে চলতে গেলে কখন প্রয়োজন পড়ে নিজের কাজ আজ থেকে নিজেই করবে, অন্যের উপর ভরসা করবে না। পিকলু ছোট মনে এত সব কড়া কথা ঢুকলো না। ও শুধু একটুকু বুঝলো ওর পিমনি অনেকদিন পর ওর সাথে এরকম কঠোর হয়ে কথা বলছে। নিরুপমার কথা শুনে পিকলু ঠোঁট উল্টে ছলছল করে চোখে তাকিয়ে রইল নিরুপমার দিকে। নিরুপমা আবারও বলল, ওভাবে তাকিয়ে থেকে আর কোনো লাভ হবে না। নিরুপমা আজ আর টেবিলের সামনে দাঁড়িয়ে রইল না। পিকলুকে খাবার দিয়ে ও রান্নাঘরে অন্য কাজে চলে গেল। সপ্তাহখানেক এভাবে চললে এরকম। সপ্তাহ দেড়েক পরে হঠাৎ শিউলি আর রজত দুজনে মিলে পিকলুকে বলল, চলো সোনা, তোমাকে মার্কেটে নিয়ে যাব। নিরুপমা বুঝতে পারলো পিকলুর যাওয়ার দিন ঘনিয়ে এসেছে। পিকলু তো মার্কেটের থেকে এসে কত খুশি। আজ মা নিজের থেকে কত কিছু কিনে দিয়েছে পিকলুকে। একসাথে কতগুলো চকলেট, জামা কাপড়। চকলেট, পিকলু আলাদা, সাবান, শ্যাম্পু। আজ হয়তো জীবনে প্রথম শিউলি পিকলুকে এত কিছু নিজের হাতে কিনে দিল। পিকলু খুশি হয়ে বাড়ির সবাইকে তার নতুন জামা, জিনিসপত্র দেখাতে লাগলো। নিরুপমা এসব দেখে ওখানে বসে থাকতে পারলো না, দৌড়ে নিজের ঘরে চলে এলো। সেদিন রাতে বেলা পিকলুর যখন শুয়ে নিরুপমার গলা জড়িয়ে ধরে আবদার স্বরে বলল, পিমনি, আমার কোন জামাটা তোমার পছন্দ হয়েছে? নিরুপমা পিকলুকে বলল, হ্যাঁ রে পিকলু, তোর মা যে তোকে এত কিছু কিনে দিল, কেন কিনে দিল একবারও জানতে চাইলে না? জিজ্ঞাসা করছিলাম তো। মা বলল আমাকে নিয়ে বেড়াতে যাবে। নিরুপমা আর কিছু বলল না। তাদের মা ছেলের ব্যাপার তারা বুঝে নেবে। দুদিন পর শিউলি আর রজত পিকলুকে নিয়ে হোস্টেলে চলে গেল। বাড়িটা যেন আবার মৃতপ্রায় হয়ে গেল। এই বাচ্চা একটা বাড়িকে জীবন্ত করে তুলাতে পারে, আবার একটা বাচ্চার অনুপস্থিতিতে একটা বাড়ি শ্মশানে পরিণত হয়। অশোকবাবু আবার উদাস হয়ে চেয়ারে বসে রইলেন। শিখাদেবী ঘরের ভেতর থেকে আর বেরোলেন না। নিরুপমা এক মনে নিজের কাজ করে গেলেন যেন। যে ছোটনের কারো প্রতি কোনো টান ছিল না, সে ছোটন আজ মন খারাপ করে ঘর থেকে বেরোলো। সকালে গিয়ে রজতদার শিউলি বিকেলে ফিরে এলো। নিরুপমার খুব জানতে ইচ্ছে করছিল যখন পিকলুকে রেখে আসলো পিকলুর প্রতিক্রিয়া কীরকম ছিল। ছেলেটা নিশ্চয় বাড়ি আসার জন্য ছটপট করছিল। আহারে অবাঘা ছেলে, পরিবারে ভালোবাসা তার ভাগ্যে নেই। কিন্তু নিরুপমা কাউকে কিছু বলল না। তাদের ছেলে তারা বুঝুক গিয়ে, বৃথা মায়া বাড়িয়ে লাভ নেই। সব মায়া একসময় কেটে যায়। পিকলু একসময় এই পরিবারের ভালোবাসা ঠিক ভুলে যাবে। শিউলির মনে এখনও আরও অনেক পরিকল্পনা রয়েছে। এই যে এ সংসারে অবিচ্ছেদ্য অতিথি মতো রয়েছে, এটা তো হওয়ার নয়। ও এ সংসারের বউ, তাই এ সংসার সব কিছু ওর হাতে থাকবে। নিরুপমা কোনো দখলদারি সহ্য করবে না এই সংসারে। তবে সব কিছু ওকে ধীরে ধীরে করতে হবে। সেদিন রাতে যে যার মতো করে চুপচাপ করে খেয়ে শুয়ে পড়লো। পরদিন সকালবেলা আবার আগের মতো করে সব কিছু চলল, সব কিছু নিশ্চুপ। 9:30টার সময় যখন সবাই একসাথে খেতে বসলো, শিউলি বলল, নিরুদি, দেখছি সংসারে আজকাল অনেক চাপ তোমার ওপর পড়ে যাচ্ছে। আগে তো আমি ছিলাম না, তখন তুমি একা ছিলে, সব চাপ নিতে ঠিক ছিল। কিন্তু এখন যখন আমি ঘরের বউ হয়ে এসেছি, তখন তোমার ওপর সব চাপ পড়ুক এটা আমি চাই না। নিরুপমা শিউলির দিকে তাকিয়ে বলো, কি বলতে চাইছো? একটু ঝেড়ে কাশো। শিউলি বলে, ঝেড়ে কাশায় কী আছে? এ সংসারের প্রতি তোমার যে সিদ্ধান্তগুলো তুমি চাপিয়ে দাও, ওগুলো আস্তে আস্তে কমিয়ে ফেললো। নিরুপমা বুঝলো না আসলে ও শিউলি কি বলতে চাচ্ছে। শুধু বাবা মার দিকে তাকিয়ে যখন দেখলো বাবা মা ভাত খাচ্ছে, নিরুপমা কথা বাড়ালো না। ও জানে শিউলি এক কথায় দুই কথায় কোনো ঝামেলা বাজাতে চাইছে, আর কোনো ঝামেলা শুরু হলে শিখাদেবী আর খাবেন না। তাই নিরুপমা কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খাওয়া পরিবেশনে মন দিল। অশোকবাবু একবার নিরুপমার দিকে তাকিয়ে বলল, খাওয়ার পর তুমি একবার আমাদের ঘরে এসো নিরুপমা। নিরুপমা বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বলল। সব কাজ গোছানোর পর নিরুপমা বাবা মায়ের রুমে যখন গেল, রাত তখন 11টা। গিয়ে দেখলো বাবা মা দুজনেই জেগে বসে আছে। নিরুপমা মাকে উদ্দেশ্য করে বলল, এখনও ঘুমাওনি কেন? তোমার এত রাত জেগে থাকা কিন্তু একদম ঠিক নয় মা। শিখা দেখে বলল, তুই এসে আমার পাশে বস তো মা। অশোকবাবু নিরুপমাকে খাটে বসতে দিয়ে নিজে একটা চেয়ারে গম্ভীরভাবে বসলেন। নিরুপমাকে বললেন, দেখো নিরু, তোমাদের 3 ভাই বোনকে আমি সব সময় স্বাধীনতা দিয়েছি প্রত্যেকটা কাজে, কিন্তু আমার ব্যর্থতা কি জানো? তোমাদের মনে হয়তো আমাদের মূল্যবোধ স্থানটা তৈরি করতে পারিনি। আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না, তোমার এই সংসারে অনেক অবদান। আজ তুমি শক্ত হাতে সংসারটা ধরেছিলে বলে সংসারটা ভেসে যায়নি। কিন্তু কি জানো মা,
প্রত্যেক জিনিসের একটা মেয়াদ থাকে। তুমি মানতে না চাইলেও আরও কথাটা অনেক শক্ত হলেও মেয়েদের সংসারে মেয়াদ ততদিন থাকে যতদিন তাদের ভাইয়ের বউরা না আসে। আর আমাদের চোখের সামনে আমাদের মেয়ে অবহেলিত অপমানিত হবে এই বুড়ো বয়সে আমাদের সেই সহ্য করার ক্ষমতা নেই মা। রজত আর ছোটনের কথা তো বাদ দাও, ওদেরকে আমরা মানুষ মনে করি না। তবে তোমার জন্য যদি আমাদের একটু মূল্যবোধ থাকে তবে আমাদের এই কষ্ট থেকে উদ্ধার করো মা, তুমি বিয়ে করো। নিরুপমা কিছুক্ষণ অবাক হয়ে বাবা মার দিকে তাকিয়ে ধীর গলায় বললেন, আমি বিয়ে করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে বাবা? আমার মনে যে তোমাদের প্রতি মূল্যবোধ রয়েছে এটাও প্রমাণ হবে, আর তোমরা সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পাবে। তোমাদের যদি মনে হয় আমার বিয়েই মাত্র তোমাদের যন্ত্রণা থেকে মুক্তি এবং জীবনের মধ্যবয়সে এসে তোমাদের জন্য আমার মনের মূল্যবোধ আছে এটা প্রমাণ করার জন্য বিয়ে করতে হবে, তবে আমার বিয়ে দিয়ে দাও বাবা। আমি ক্লান্ত তোমাদের ভালো ভাবতে ভাবতে, সত্যি ক্লান্ত। আমি সব সময় খুঁজেছি কী করে তোমরা সুখে থাকবে, ভালো থাকবে। আজ যখন জানলাম তোমাদের সুখে থাকা, ভালো থাকার পথ একমাত্র আমার বিয়ে, তবে আর অপেক্ষা কিসের? আমি বিয়ের জন্য তৈরি। যবে বলবে, যখন বলবে সেই মুহূর্তে আমি বিয়ে করব। অশোকবাবু বলল, তুমি বুঝেছো, এটাই অনেক। তোমার যদি কোনো পছন্দ থাকে তবে বলতে পারো। নিরুপমা বাবার দিকে তাকিয়ে উপহাস করার মতো বলল, এই মধ্যবয়সে এসে তুমি আমাকে জিজ্ঞাসা করছো বাবা আমার কোনো পছন্দ আছে কি না? আজ কি শুধুই আমার অবাক হওয়ার দিন? তুমি বলেছিলে না তোমার চোখের, তুমি তোমার প্রতি খাপছাড়া ভাব দেখো। কারণটা যখন আজকে আমি তোমাকে বলছি, যখন আমার 17 কি 18 বছর বয়স ছিল তখন আমি মনে প্রাণে মায়ের সেবা করেছিলাম। তোমাদের সেবা করে যাচ্ছিলাম, জানি না তোমার তখন কি হয়েছিল। তোমার চোখে আমি ভয় দেখেছিলাম। আমি যদি এ সংসার ছেড়ে বিয়ে করতে চাই সেই ভয় দেখেছিলাম। আর আজকে তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমার কোনো পছন্দ আছে কি না? বুঝতে পেরেছি তুমি ভদ্রতা মেনটেন করছো বাবা। তবে তো তোমার জানার জন্য বলে দিচ্ছি, জীবনে এই সময়টাতে এসে আমার কোনো পছন্দ নেই বাবা। আমার তো কোনো সংসার করার ইচ্ছে নেই, কিন্তু ওই যে তোমাদের সুখ, তোমাদের সুখের জন্য যে আমি সব করতে পারি। অশুভভাবে তারপর গম্ভীর গলায় বললেন, তবে তোমাদের মা এবং আমার প্রশান্তকে খুব পছন্দ। তুমি বলো তো ওদের হ্যাঁ বলে দিই। নিরুপমা আবার বিষণ্ণ এসে বলল, আমি কি বলবো বাবা? আমি যাকে বিয়ে করলে তোমাদের সুখ হবে তাকেই হ্যাঁ বলো। প্রশান্ত হলে প্রশান্ত, অন্য কেউ। তবে বাবা আমার একটা কথা যদি পারো তাও রেখো, এ বয়সে যদি আমাকে সংসার দেয় তবে আমি বেঁচে থাকতে মরে যাব। অন্তত যাকে বিয়ে করতে হবে তাকে বলে দিও কাগজে কলমে সই করে আমি তার ঘরে যেতে চাই। এতে যদি তোমাদের সুখ একটু কম হয় তবে এটুকুর জন্য আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অশোকবাবু বলল, বিয়েটা যখন তোমার হবে তোমার ইচ্ছেতেই সব হবে। নিরুপমা আবার বলল, থাক বাবা, আমার ইচ্ছেকে বেশি প্রাধান্য দিতে হবে না, এটুকু কষ্ট করে করো। এটুকু বলে নিরুপমা চলে যেতে নিয়ে আবারও ঘুরে তার বাবার দিকে তাকিয়ে বলেন, আমার জীবনে যে তোমাদের মূল্য অনেক সে প্রমাণ কিন্তু আমি দিয়ে দিচ্ছি বাবা। তবে কি বলো তো, তোমাদের কারো জীবনে আমার কোনো মূল্য না আগে ছিল না এখন আছে। নিরুপমা অশোকবাবুর ঘর থেকে চলে যাওয়ার পরে শিখাদেবী অশোকবাবুর দিকে তাকিয়ে ছলো ছলো চোখ নিয়ে বলল, মেয়েটা যে আজ খুব কষ্ট দিলে গো। ও যে আমাদের ভুল বুঝবে। অশোকবাবু তখন দুঃখী গলায় বললেন, আমাদেরকে যদি ভুল বুঝে ওর জীবনটা সুন্দর হয় তবে ওর কাছে সারা জীবন খারাপ হয়ে থাকতে পারি। আমার বিশ্বাস যখন ও জীবনের সুখগুলো খুঁজে পাবে তখন নিশ্চয়ই এই বাবাটিকে আর ভুল বুঝবে না। ততদিন না হয় আমরা খারাপ হয়ে ওর জীবনটা সুন্দর করে গড়ে তুলি। পরদিন সকালে শিখাদেবী নিরুপমাকে বলল, তুমি রেজিস্ট্রি ম্যারেজ করতে চাও, ভালো কথা। কোনো অনুষ্ঠান হবে না, তোমাকে বউ সাজতে হবে না, কিন্তু পুরনো শাড়ি গয়না পরে তো আর বিয়ে হয় না। নিরুপমা মায়ের দিকে ক্লান্ত দৃষ্টি দিয়ে বলল, পুরনো কেন পরবো? আলমারিতে ঠাসা নতুন শাড়ি আছে, সেখান থেকে একটা পরে নেব। শিখাদেবী বলল, তুই কী যে বলিস না নিরু, বেনারসি ছাড়া বুঝি বিয়ে হয়? তোর সব কথা মানবো, কোনো অনুষ্ঠান হবে না, কোনো লোক ডাকা হবে না, কিন্তু বিয়ের জন্য কিছু গহনা আর একটা শাড়ি অন্তত কিনে দে মা। নিরুপমা আর কিছু বলতে ইচ্ছা করলো না। এমনিতে কাল সারা রাত ঘুমায় নেই। কাল রাতে হঠাৎ করে সুমনের স্মৃতি হানা দিয়েছিল। প্রথম ভালোবাসা, কথা বলা, সুমনের প্রপোজ করা, তারপর তো স্মৃতিগুলোকে মনের ঘরে পুড়িয়ে ফেলতে হয়। কারণ অন্যের ঘরণী হয়ে সুমনকে মনে করাও পাপ। নিরুপমা যে পাপ করতে চায় না, অন্য কাউকে বিয়ে করে তার সংসারে যাবে, এটা নিরুপমা মন থেকে মানতে পারছে না। বাবা মাকে যে ওকে বিদায় করার জন্য
কাল এতটা চাপ দিবে ও ভাবতে পারেনি। ও মনে মনে ঠিক করেছে এ বাড়ি থেকে যদি চলেই যেতে হয় তবে আর কোনোদিন এ বাড়ির মুখ হবে না। থাকুক না এই বাড়ির সবাই সুখে। সবার সুখের জন্য না হয় এই জীবনটা নিজের ইচ্ছার বিরুদ্ধে কারো ধরিনী হয়ে কাটিয়ে দেব। এ বাড়িতে কারো প্রতি আর কোনো মায়া রাখবো না। নিরুপমা বিষণ্ণ কণ্ঠে বলে, তবে তোমরা যা যা ইচ্ছে করো মা, বেনারসি গয়না সব নিয়ে এসো। শিখাদেবী হাসি মুখ করে এনে বললেন, ওদের সাথে কাল রাতে তোর বাবার কথা হয়েছে। সামনের সপ্তাহে বিয়েটা সেরে ফেলতে চাইছে প্রভা। এমনিতে প্রশান্ত আর তোর কারো বয়স কম নেই, তাই তোর বাবাও ভাবলো দেরি করে আর কোনো লাভ নেই। নিরুপমা মায়ের দিকে তাকিয়ে বিরক্ত স্বরে বলল, এসব কথা আমাকে কেন বলছো মা? আমি তো বলেই দিয়েছি যখন বলবে বিয়ে করতে আমি সেই মুহূর্তে বিয়ে করব। তাই অযথা এসব কথা আমার সামনে আর বলো না। শিখাদেবী আবার হেসে বলেন, ঠিক আছে আর বলবো না। এখন বল তো বাজার কবে যাবে? নিরুপমা বলা, আমি কি করতে বাজার যাব? তোমার কেনাকাটা করতে ইচ্ছে হয় তুমি কাউকে নিয়ে চলে যাও। এখন থেকে তো আর চলার জন্য আমার কোনো প্রয়োজন নেই মা। শিখাদেবী নিরুপমার প্রতি অভিমানটা বোঝেন, তবুও না বোঝার ভান করে থাকে। পাছে নরম হলে যদি নিরুপমার বিয়েটা ভাঙে যায়, সে পরের বার দেখা যাবে। তুই যতক্ষণ আছিস তোকে ছাড়া আমি কোথাও চলতে পাবো না। নিরুপমা আজ আর কোনো তর্কে যেতে ইচ্ছা করছে না, তাই সে চুপচাপ থাকাটাই শ্রেয় মনে করলো। আজ খাওয়া দাওয়ার পরে দুপুর 2টোর দিকে বেরিয়ে পড়বে। নিরুপমা চুপচাপ নিজের রুমে চলে গেল। শিউলি আজকে শাশুড়ির সাথে ঘরের কাজে হাত লাগালো। আজ ও খুব খুশি, অবশেষে বুড়িটাকে ঘর থেকে তাড়াতে পারছে। নিরুপমা কাজের ভিতর শুধু এটুকু করলো, স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকলো। কথা ছিল দুপুর 2টায় মার্কেটিং করতে বের হবে শিখাদেবী ও নিরুপমা, কিন্তু 12:30 বাজার পর থেকে তারা সবাইকে খাওয়া করিয়েছে। শিখাদেবী 1:30টার দিকে বেরিয়ে গেল। নিরুপমাকে নিয়ে শিখাদেবী মার্কেটিং করতে আজ আর বড় বাজারে যায়নি। আজ কলকাতা কলেজ স্ট্রিটে সেখানে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে বিয়ের বেনারসিটা কেনা হবে এবং শ্রীহরি জুয়েলার্স থেকে হালকা কিছু জুয়েলারি কিনবে। শিখাদেবী বহু বছর আগে নিরুপমা বিয়ের কথা ভেবে একটা চেন, একজোড়া বালা তৈরি করে রেখেছেন। এখন ভাবছে ভাগ্যিস তৈরি করে রেখেছিলেন, না হলে এই বহুমূল্য বাজারে অশোকবাবুর চাকরির পেনশনে ওই কটা টাকায় কিছু সম্ভব হতো না কেনাকাটা করা। অবশ্য মেয়ে তো কিছুই চান না, শুধু একটা কলমের সইয়ের মাধ্যমে বিয়েটা করতে চেয়েছিলেন। কিন্তু ছেলেকে একটা চেন আর আংটি না দিলে কেমন লাগে, তাই নিরুপমার জন্য একজোড়া দুল ও একটা আংটি এবং প্রশান্তের জন্য একটা গলার চেন ও একটা আংটি কিনবেন বলে ঠিক করেছেন শিখাদেবী। প্রথমে তারা আদি মোহিনীমোহন কাঞ্জিলালের বিয়ের বেনারসি কেনার জন্য ঢুকলেন। নিরুপমা আজ যেন শুধু দাঁড়িয়ে থাকার ভূমিকায় পালন করছেন। শিখাদেবী নিজেই উল্টে পাল্টে শাড়ি দেখছেন এবং কিছু শাড়ি নিরুপমার গায়ে দিয়ে দেখছেন। আজ সুমনের স্ত্রী বিথিকে নিয়ে এই দোকানে শাড়ি কিনতে এসেছিল। দূর থেকে শিখাদেবী এবং নিরুপমা শাড়ি পছন্দ করার দৃশ্য দেখছিল। সুমন চলার পথে অনেকবারকে নিরুপমাকে দেখেছে, কখনো যেচে গিয়ে কথা বলেনি। ও সব সময় মনে করতো নিরুপমা যতই ওকে ফিরিয়ে দেখ, একসময় ও নিরুপমা চোখে গভীর ভালোবাসা দেখেছিল। তাই আজ যদি নিরুপমা ওকে দেখে আবেগী হয়, তাই কখনো ওর সামনে গিয়ে সরাসরি কথা বলেনি, কিন্তু ওর ব্যাপারে সব খবরই শুনতো, জানতো। আজ বিয়ের বেনারসি এভাবে পছন্দ করে দেখে সুমনের বুঝতে অসুবিধা হলো না নিরুপমার বিয়ের বেনারসি পছন্দ করা হচ্ছে। বিথিকে শাড়ি পছন্দ করতে এলে সুমন এগিয়ে এলো নিরুপমা ও শিখাদেবীর কাছে। নিরুপমার সামনে গিয়ে বলল, কি নিরু, বিয়ের শাড়ি পছন্দ করা হচ্ছে বুঝি? নিরুপমা যেমন এক মুহূর্তের জন্য থমকে গেল। আজ এতগুলো বছর পর সুমন তার সাথে কথা বলছে। নিরুপমা কিছুক্ষণ সুমনের দিকে তাকিয়ে রইল। কত বদলে গেছে মানুষটা, বদলাবে না কেন? এখন আর তোর বয়স 25-26 সুমনের নেই। এখন সুমনের বয়স প্রায় 38 কিংবা 39, প্রশান্তের বয়স 44। প্রশান্তের সুমনের থেকে 5 কি 6 বছর বড়, তবুও সুমনকে দেখতে কতটা ইয়াং লাগছে। প্রশান্তকে অনেকটাই বয়স্ক লাগে। সুমন চোখে চশমা দিয়ে প্যান্টের সাথে জামাটা খুব মানিয়েছে। আর বেশি কিছু ভাবতে পারল না নিরুপমা। সুমন আবারও নিরুপমাকে বলল, কেমন আছো নিরু? বিয়ের শাড়ি কেনাকাটা হচ্ছে বুঝি? শিখাদেবী কিছুক্ষণ ভাবলেন মেয়ের চেনা পরিচিত কেউ বুঝি। উনি আর তাদের মাঝখানে কিছু বললেন না। ভাবলেন এমনিতে নিরুপমার মনটা ভালো না, পরিচিত কারোর সাথে কথা হয়ে যদি মনটা একটু ভালো হয় তবে ভালোই হয়। নিরুপমা সুমনের চোখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, সম্ভবত আগামী সপ্তাহে বিয়ে। সুমন কৌতূহল দৃষ্টি নিয়ে বলল, সম্ভবত মানে এখনও বিয়ের ডেট ফিক্সড হয়নি? নিরুপমা বলল, ঠিক হয়েছে, তবে আমার জানা নেই ডেটটা। সুমন কিছু বলবে ভেবেছিল এই কথার পরিপ্রেক্ষিতে, কিন্তু নিরুপমার মুখটা দেখে বোঝাই যাচ্ছে এ বিয়েতে হয়তো রাজি নেই। কাল সারা রাত নির্ঘুম থাকার জন্য চোখ মুখ ঢুকে গেছে। সুমন নিরুপমার দিকে গভীর দৃষ্টি দিয়ে বলল, তুমি বিয়ে করছো শুনে আমি খুব খুশি হয়েছি নিরু। নিরুপমা মনে মনে বলল, যাক, আমার বিয়েতে তাহলে আরও একজনকে খুশি করতে পারলাম। সুমন আরও বলল, জানো তুমি, যখন আমি তোমাদের
বাজারে অথবা রাস্তাঘাটে কোথাও দেখতাম তোমার ভাইদের প্রতি আমার খুব রাগ হতো, এমনকি কাকু কাকিমের উপর রাগ হতো। একটা মেয়ের সংসারের জন্য নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে যাচ্ছে, দুটো ভাই, বাবা মা, কেউ বা তার বিয়ের কথা ভাবছে না। নিরুপমা সুমনের দিকে তাকিয়ে বলল, তোমায় কে বলল তারা আমায় বিয়ে দিতে চাচ্ছিল না? আসলে আমার একটা সংসারের স্বাদ ছিল, সেটা যখন আর করা হলো না, অন্যের সংসার করার আমার আর ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আর বেঁচে নেই সুমন। এই যে বিয়ে করছি আমি, এটাও আমার আপনজনকে খুশি করার জন্য। সুমনের কথাগুলো শুনতে খুব খারাপ লাগছিল। সে নিরুপমাকে বোঝানোর মতো করে বলল, নিরু, আমাদের জীবনটা না বড় রহস্যময়, কখন কি হবে কেউ বলতে পারে না। আমি তোমাকে ভালোবেসেছিলাম ঠিকই, তবে জানো, ভালোবাসা থেকে আমি তোমাকে অনেক সম্মান করি। তুমি দেখো, তুমি অনেক সুখী হবে নীরু। ভালোবাসা মানে যে দুজন দুজনের সঙ্গে সংসার করতে হয় সেরকম কোনো মানে নেই। এই যে দেখো, আমি সংসার করছি, আমার 8 বছরের একটা মেয়ে আছে। আমি কিন্তু আমার স্ত্রীকে খুব ভালোবাসি আর তোমাকে খুব সম্মান করি। আমার প্রতিটা প্রার্থনা থাকবে তোমার সুখের কামনা। তুমি সুখী হও নীরু, খুব সুখী হও। বিয়ের নিমন্ত্রণটা কিন্তু পেলাম না। আজ অনেক দিন পর নিরুপমার দুচোখ বেয়ে অঝোর ধারে জল পড়ল। সুমনের চশমাটা ঝাপসা লাগছে। নিরুপমা কান্না আটকানো গলায় বলল, কোন অনুষ্ঠান হচ্ছে না সুমন? এই বয়সে আমার সংসারতে কোনো ইচ্ছে নেই। এই বেনারসি শাড়ি মায়ের ইচ্ছেতেই কিনতে আসা। সুমন হঠাৎ চোখ পড়ল লাল টকটকে বেনারসির উপর। দোকানের কর্মচারীকে দিয়ে সেটা নামানো করলো সুমন। ভালোভাবে শাড়িটাকে দেখে নিরুপমাকে বলল, তোমার বিয়ের শাড়িটা যদি আমার দেওয়া এবং আমার পছন্দ হয়, তবে কি তুমি খুব অখুশি হবে নীরু? নিরুপমা জলে ভেজা চোখ দুটো নিয়ে সুমনের দিকে তাকায়। অনেক বছর আগে একটা বই গিফট করেছিল সুমন। নিরুপমা এখনও অবসর সময় সেই বইটাকে পড়ে, এখনও সেটাকে আগলে রেখেছে। নিরুপমা কোনো কথা বলতে পারে না কান্নার জন্য, শুধু দুদিক দিয়ে মাথা নাড়িয়ে বোঝায় যে সে অখুশি হবে না। সুমন শিখাদেবীকে বলে, কাকিমা, বিয়ের গাড়ি শাড়িটা আমি গিফট করলাম নিরুপমাকে। শাড়িটা শিখাদেবীর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা নিরুপমার গায়ে ফেলে দেখুন তো কেমন লাগছে নিরুপমাকে। শিখাদেবী শাড়িটাকে এক ঝলক দেখে খুব পছন্দ হলো। নিরুপমার গায়ে ফেলতেই বয়সটা যেমন 10 বছর কমে এলো। শিক্ষাদেবী এবং সুমন দুজনে মুখ থেকে বেরিয়ে এলো অপূর্ব। গিফট নিতে যখন নিরুপমার কোনো আপত্তি নেই, শিখাদেবী আর না করলেন না। আরে সুমন আর তার স্ত্রী সহ নিমন্ত্রণ করলেন। সুমন আশ্বাস দিল নিরুপমাকে, তার জীবনের এই শুভ দিনে সুমন নিশ্চয়ই উপস্থিত থাকবে। শাড়ি কেনা হলো। জুয়েলারি দোকানে গিয়ে কেনাকাটা করে বাড়ি ফিরে এলেন নিরুপমা ও শিখাদেবী। তারা এসে দেখলেন রজত শিউলিও বাড়ি চলে এসেছে। শিউলি মনে মনে ঠিক করছে, নিরুপমার বিয়ে যতদিন না হচ্ছে যা যা কাজ করতে হয় সব নিজে হাতে করবে। যত তাড়াতাড়ি পারবে এই বুড়ি ননদকে বাড়ি থেকে তাড়াবে। বিয়ের ডেটটা খুব তাড়াতাড়ি ফেলা হয়েছিল। আসলে সবার মনে ভয় ছিল নিরুপমার মত বদলে যায়। অশোকবাবু এই কদিন যতবার সামনাসামনি পড়ছে ততবার মুখ কঠিনভাবে গম্ভীর করে রেখেছিল। সোমবার দিন বিয়ের ডেট ফিক্সড হয়েছিল। দেখতে দেখতে সোমবার চলে এলো। প্রভাদেবীর ইচ্ছে ছিল অন্তত গায়ে হলুদের নিয়ম পালন করতে, কিন্তু নিরুপমা সব কিছুতে নাকচ করে দিয়েছিল। তাই আর অশোকবাবু বাড়ি থেকে কেউ হলুদের জন্য রাজি হয়নি। দুপুর 2টার দিকে প্রভাদেবী এবং প্রভাদেবীর দুঃসম্পর্কে এক পিসি প্রশান্ত, অর্কদীপ, প্রশান্তের একটা বন্ধু এবং অর্কের একটা বন্ধু মিলে দুটো গাড়ি নিয়ে নিরুপমাদের বাড়ি এলেন। একটা গাড়িতে ছিলেন প্রভাদেবী ও পিসিমা, আর একটা গাড়িতে প্রশান্ত, প্রশান্তের বন্ধু সমরেশ, অর্ক আর অর্কের বন্ধু হিমাদ্রি। নিরুপমাদের বাড়ি থেকে ওদের বাড়ি ব্যতীত কেউ ছিল না। নিরুপমা একবার পিকলুকে বাড়িতে নিয়ে আসতে বলেছিল শিউলির কাছে। শিউলি সরাসরি বলে দিয়েছিল, এখনো 1 মাসও হয়নি, এর মধ্যে ওকে বাড়িতে আনলে আর যেতে চাইবে না। উকিলবাবু ও তার সাথে একজন সহকর্মী এসেছিলেন রেস্টের জন্য। সুমন আসবে বলে আসেনি। ব্যস্ততা দেখিয়ে ফোন করে নিরুপমা এবং শিখাদেবীর কাছে ক্ষমা চেয়ে নেয়। আসলে সুমন চায় না আজকে এই সুন্দর দিনে সুমনকে দেখে নিরুপমা আবেগী হয়ে যাক। যদি সে নিজের পছন্দ মতো বরকে বিয়ে করতো তবে সুমন নিশ্চয়ই যেত, কারণ যখন আবেগী হওয়ার পরিমাণ অতটা থাকে না। বিয়েটা যেহেতু একরকম নিরুপমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে, সেখানে সুমন দেখে নিরুপমাকে আবেগ ধরে রাখতে পারবে না। সব দিক বিবেচনা করে সুমন আর নিরুপমাদের বাড়ি যায়নি। নিরুপমা আজ সুমনের দেওয়া শাড়িটা পরছে। শাড়িটা পরার আগে ঘরের দরজা লাগিয়ে অনেকক্ষণ শাড়িটাকে বুকে চেপে ধরেছিল। অনেকের মনে হয়তো হতেই পারে এই 32-33 বয়সে এসে 16 বছর পুরনো প্রেমিকের মনে করে কান্না করাটা ন্যাকামি। আসলে নিরুপমার মন থেকে সুমন কখনো মুছে যায়নি। ও সুমনকে ওর ভেতরেই আবদ্ধ করে রেখেছিল। আজকে যখন অন্যের সাথে বাধা পড়তে যাচ্ছে, তখন সুমনকে চিরতরে মন থেকে মুছে ফেলার প্রয়োজন মনে করছে। কারণ প্রশান্ত যেমনই হোক, প্রশান্তকে ঠকাতে পারবে না। তাই শেষবারের মতো সুমনকে মনে করে কান্না করে নিচ্ছে। এ জীবনে যে আজ সুমনকে ঘর করানো হলো না, বিনিময়ে অন্যের সংসার করতে হবে, অন্যকে কারো বিছানায় নিজেকে বিলীন করে দিতে হবে, সেখানে সুমনের কোনো অস্তিত্ব থাকবে না। আসলে সুমন ঠিকই বলেছে, জীবনটা বড্ড রহস্যময়। এই রহস্যময় জীবনে আমরা সব কিছু পেয়ে গেলেও আমাদের যে আর আক্ষেপের জায়গা থাকবে না,
তাই হয়তো ঈশ্বর কিছু কিছু না পাওয়া রেখে সারা জীবনের জন্য আমাদেরকে আক্ষেপের একটা জায়গা করে দিয়েছে। খুব ঘরোয়াভাবে একটা সইয়ের মাধ্যমে প্রশান্তের সাথে নিরুপমার বিয়েটা হয়ে গেল। রেজিস্ট্রি হওয়ার পরে শিখাদেবী কোথা থেকে একটা সিঁদুর কৌটো আর দুটো মালা নিয়ে এসলো। নিরুপমা মায়ের দিকে জিজ্ঞাসা চোখে তাকালেন। প্রভাতে গিয়ে এগিয়ে এসে সিঁদুরের কৌটোটা নিজে হাতে নিয়ে প্রশান্তকে বলল, দুজনে মালা বদল করে এবার সিঁদুরটা নিরুপমার সিঁথিতে পরিয়ে দে। নিরুপমা মাকে ধীর গলায় বলল, এসবের তো দরকার ছিল না মা। শিখাদেবী ও প্রভাদেবী দুজনে বলল, সিঁথিতে সিঁদুর ছাড়া কখনো বিয়ে সম্পূর্ণ হয় নাকি? প্রভাদেবীকে বোঝানোর মতো করে আরও বলল, যতই লিখিত বিয়ে হোক না কেন, বাঙালি হিন্দু নারীর সিঁথিতে সিঁদুর না ওঠা অবধি কখনো বিয়ে সম্পূর্ণ হয় না। নিরুপমা শিউলি মালা দুটো নিয়ে দুজন দুজনকে পরিয়ে দিল। অজ্ঞতা নিরুপমাকে প্রশান্তর সাথে মালা বদল করতে হলো। মালা বদলের পরে প্রশান্ত প্রভাদেবীর কাছ থেকে সিঁদুর কৌটো নিয়ে নিরুপমার ফাঁকা সিঁথিতে সিঁদুর রঙে নাড়িয়ে দিলেন। পাশে থেকে প্রভাদেবী ও শিক্ষাদেবীর উলুধ্বনি, শিউলির শঙ্খ বাজানো, এভাবে সম্পূর্ণ হলো নিরুপমা ও প্রশান্তের শুভ পরিণয়। এই বিয়েতে সব থেকে বেশি যে আজ খুশি হলো সে হলো শিউলি। সে নিজে তদারকি করছে, সবাইকে খাবার দিচ্ছিল। প্রশান্ত ভেবেছিল নিরুপমা বুঝে আজ সিঁদুর পরানোর সাথে সাথে লাজে রাঙ্গা হয়ে যাবে, কিন্তু নিরুপমার ভেতরে সেরকম কিছুই হলো না। বিয়ের সময় থেকে এখনো পর্যন্ত নিরুপমা একবারও প্রশান্তের দিকে তাকায়নি। প্রশান্ত বারবার নিরুপমাকে দেখছিল। প্রশান্ত সারাদিন অনেক শাড়ি ঘাটাঘাটি করে, কিন্তু আজ এই লাল বেনারসিতে নিরুপমাকে অপূর্ব লাগছিল। মনে হচ্ছে এই শাড়ি বুঝি নিরুপমার জন্য তৈরি হয়েছিল। প্রশান্ত ঠিক করে রেখেছিল নিরুপমাকে জিজ্ঞাসা করবে শাড়িটা কোথা থেকে কিনেছে, কার পছন্দ। এই লাল বেনারসি সিঁথি ভরা সিঁদুরে নিরুপমাকে অষ্টাদশী নববধূ লাগছিল প্রশান্তের কাছে। আজ নিরুপমাকে নিজের অনুভূতি শূন্য মানব লাগছিল। বিয়েটা হয়ে যাওয়ার পর প্রভাদেবী ও পিসিমা দুজনে দুপাশে মাঝখানে নিরুপমাকে বসিয়ে রেখে টুকটাক কথা বলছিল। নিরুপমা কিছু ভালো লাগছে না। শ্বশুরবাড়িতে যাওয়ার আগে নিজেকে একটু সময় দিতে চেয়েছিলেন, কিছুক্ষণ একা নিজের রুমে সময় কাটাতে চেয়েছিলেন, কিন্তু প্রভাদেবী ও পিসিমা এই দুই মহিলার জন্য কিছুতেই উঠে যেতে পারছিলেন না জায়গা থেকে। প্রশান্ত দূর থেকে নিরুপমার অস্বস্তি বোধ দেখতে দেখে শিখাদেবীর কাছে গেলেন, কিন্তু সমস্যাটা হলো প্রশান্ত শিখাদেবীকে কি করে বলে ডাকবে ঠিক বুঝতে পারল না। আগে তো মাসিমা ডাকতো, এখন তো মাসিমা ডাকবে না শুধু মা ডাকবে, তাই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেছে। তাই আপাতত কিছু সম্বোধন করার সিদ্ধান্ত নিল। ভাবলো পরে দেখা যাবে, এত তাড়াতাড়ি মা ডাকতে বলে ডাকতে পারবে না। তাই ওনাকে বলল, একটু নিরুপমার কাছে গিয়ে দেখুন না, ওর মনে হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে। শিখাদেবী জামাইয়ের দিকে একবার তাকালেন। আর এতক্ষণ ধরে যে মেয়েকে বিয়ে দেওয়া নিয়ে অজানা চিন্তায় আচ্ছন্ন ছিলেন, জামাইয়ের মেয়ের প্রতি উদ্বিগ্নতা দেখে সেই চিন্তা কিছুটা দূর হলো। হাসি মুখে প্রশান্তকে বলল, হ্যাঁ বাবা, আমি এক্ষুনি দেখছি, তুমি বসো না। উনি এক ছুটে দিলেন নিরুপমার কাছে, গিয়ে নিরুপমাকে ধীর গলায় জিজ্ঞাসা করলেন, কিরে কোনো অসুবিধা হচ্ছে? নিরুপমা মায়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বললেন, আমায় একটু ওয়াশরুমে যেতে দেবে? শিখাদেবী প্রভাদেবী আস্তে কিছু একটা বলে নিরুপমাকে রুমে নিয়ে গেলেন। তারপর বলল, তুই তো ওয়াশরুমে যাবি, প্রশান্তকে কি ঘরে পাঠাবো রেস্ট নেওয়ার জন্য? নিরুপমা বলল, আমি কিছুক্ষণ একা থাকতে চাই মা, ধরে নাও এটাই তোমাদের কাছে শেষ যাওয়া, অন্তত 30 মিনিট আমাকে একা থাকতে দাও। শিখাদেবী নিরুপমাকে একা থাকতে দিতে মোটেও মন চাইছিল না, কিন্তু নিরুপমা এভাবে বলাতে তিনি আর না করতে পারলেন না। তিনি রুম থেকে বেরিয়ে বসার ঘরে যেতে প্রশান্ত জিজ্ঞাসা করলেন, সব কিছু ঠিক আছে? শিখাদেবী একগাল হেসে বলল, হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, সব ঠিক আছে। ও একটু ওয়াশরুমে গিয়েছিল। প্রশান্তর একটু চিন্তামুক্ত হলো। সবাই খাওয়া দাওয়া করলো। নিরুপমা দাঁত দিয়ে কিছুই কাটলো না, বাড়ির কারোর সাথে কোনো কথা বলল না। রাত 9:30টার সময় যখন সবাই যাওয়ার জন্য রওনা হলো, তখন নিরুপমা অশোকবাবুর রুমে গেলেন। আজ অশোকবাবু বিয়ের কিছু মুহূর্তে বসার রুমের সবার সাথে আলাপচারিতা করে নিজের রুমে যে ঢুকেছে আর রুম থেকে বের হয়নি। নিরুপমা দরজার বাইরে থেকে বলল, ভেতরে আসবো? এই কাজটা নিরুপমা এ জীবনে কখনো করেনি। ও কোনো সময় বাবা মায়ের রুমে পারমিশন নিয়ে ঢুকে নেই। আশাবাবু তার ছলছলে চোখে নিরুপমার দিকে তাকালেন। মুখ ফুটে কিছু বলতে পারল না। নিরুপমার উত্তরে আশা না করে ভেতরে ঢুকলো। কিছুক্ষণ বাবার দিকে তাকলে ক্ষীণ গলা বলল, তবে আর কি, আসি তাহলে। মূল্যবোধ প্রমাণ দিয়ে গেলাম, খুশি তো? অশোকবাবু এবার কান্নায় ভেঙে বললেন, মারে, এই বুড়ো বাপটাকে ভুল বুঝিস না। জীবনে কখনো তোর উপরে কোনো কিছু চাপিয়ে দেয়নি, কখন তোর সামনে কঠিন হয়নি। আজ যা কিছু করেছি শুধু তোর সুখের জন্য। তুই সুখী হবি মা, তুই দেখিস খুব সুখী হবি তুই। নিরুপমা বাবার দিকে চোখে চোখ রেখে তাকিয়ে বলল, আমার সুখীর কথাটা না হয় পরেই ভাবা যাবে বাবা। এই যে আমার বিয়ে হলো, তোমরা খুশি তো? এই বিয়েতে কিন্তু তোমাদের খুশির জন্য করলাম, তাই তোমরা খুশি হলে আমার হবে। আজ তোমাদের সমস্ত অশান্তি থেকে মুক্ত করে দিলাম বাবা। দেখলে তো আমার মনে তোমাদের প্রতি কতটা মূল্যবোধ। চললাম বাবা, ভালো থেকো। কথাটা বলে সাথে সাথে নিরুপমা ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে সবাই যাওয়ার জন্য এক প্রকার রেডি হচ্ছিল, নিরুপমার জন্য অপেক্ষা করছিল। নিরুপমা বেরিয়ে আসার সাথে সাথে শিউলি কোথা থেকে কিছু চাল নিয়ে এলো, আর নিরুপমা বলল, এই চালটা
পিছনে না ঘুরে তাকিয়ে মায়ের আঁচলে ফেলো। এটাকে কনকাঞ্জলি বলে। আর শোনো, চালটা ফেলার সময় বলো আমি তোমাদের সব ঋণ শোধ করলাম। নিরুপমা এবার প্রচণ্ড রেগে গেলেন। শিউলির দিকে কড়া চোখে তাকিয়ে দাঁতে চার চেপে বলেন, এসব ফালতু জিনিস আমাকে করতে বলো না। আমি কখনোই এসব ফালতু নিয়ম মানল না। শিউলি কিছুটা অপমান বোধ হলো। মনে মনে নিরুপমাকে কয়েকটা গালি দিয়ে বলো, যাওয়ার সময় অপহরণ করতে ছাড়ি না, বুড়ি মহিলা কোথাকার। আজকে সব থেকে অবাক করার সেটা হলো, ছোটন কোথা থেকে এসে নিরুপমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নিরুপমা ছোটনের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলেন, এবার ভবঘুরে না হয়ে কিছু কাজের চেষ্টা কর, যাতে কখনো কারো ঘাড়ে বসে খেতে না হয়। শিখাদেবী আঁচলে মুখ ঢেকে কান্না করলে দিলেন। রজতের ভেতর সেরকম কোনো ভাব দেখা গেল না। নিরুপমা শ্বশুরবাড়িতে পৌঁছালো 11:30টার দিকে। পুরো গাড়িতে নিরুপমা মূর্তির মতো বসেছিল। ফেরার পথে নিরুপমা আর প্রশান্ত একটা গাড়ি ছিল, বাকি অর্ক, সমরেশ, হিমাদ্রি, প্রভা, পিসিমা এক গাড়িতে। প্রভাদেবী গাড়িটা এসে পৌঁছলো তৈরি করা বরণডালা নিয়ে। প্রভাদেবী গেটের সামনে দাঁড়িয়েছিলেন। প্রশান্ত ও নিরুপমা এসে পৌঁছালো, তাদেরকে বরণ করে ঘরে ঢুকালেন। নিরুপমাকে প্রশান্তের ফ্ল্যাটে ঢুকানো হলো। আজ থেকে এটাই নিরুপমার সংসার। এদিকে মুখার্জি বাড়িতে নিরুপমার বিদায়ের পরে অশোকবাবু জরুরি বৈঠক বসান। রাত তখন 11টা বাজে। রজত আর শিউলি দুজনে খুব বিরক্ত। শিউলি তো রজতকে বলেই ফেললো, তোমার বাবার মাথাটা পুরোপুরি খারাপ, সারাদিন খাটাখাটনি পর রাত 11টার সময় ওনার কি জরুরি বৈঠক আছে? সকালবেলা বললে কি আমরা শুনতাম না, না পালিয়ে যেতাম? যাই হোক, সবাই একসাথে বসার রুমে জড়সড়ো হলো। শিখাদেবী বিছানায় শুয়েছিলেন। অশোকবাবু ওনাকে হাত ধরে বসার রুমে এনে সোফায় বসালেন। তারপর গম্ভীর কণ্ঠে বলেন, আমি তোমাদেরকে সবসময় স্বাধীন দিয়ে বড় করতে চেয়েছিলাম। অবশ্য এতে আমার নিজেরও একটা স্বার্থ ছিল। আমি চিরকাল ঝামেলা মুক্ত থাকতে চেয়েছিলাম। এ আর আমার এই স্বার্থপরতার জন্য আমি যে ঘরের কথা তোমরা প্রত্যেকেই ভুলে গেছো। আর আমার এই স্বার্থপরতার জন্য যার জীবনে সব থেকে বেশি ক্ষতি হয়েছে সে হলো আমার একমাত্র মেয়ে নিরুপমা। আমি হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। যার জন্য আমি প্রথম পিতৃস্বাদ পেলাম, তার জীবনটা সুন্দর করে গুছিয়ে দেওয়ার আগেই ছন্নছাড়া করে দিলাম। নিরুপমা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল ও আমার চোখে ভয় দেখেছিল। কথাটা একদম সত্যি। আমি সত্যি তখন ভয় পেতাম, ও যদি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যায় তখন আমরাই সংসারে কি হবে। ও হয়তো তখন কাউকে ভালোবাসতো। আমি তো ওর বাবা, ছোট থেকে ওকে বড় করেছি, তাই কিশোরী বয়সে ওর মনের উচাটন আমি ঠিক টের পেয়েছিলাম। অন্য কোনো বাবা হলে হয়তো ওকে সংসারী হতে সাহায্য করছিল, কিন্তু আমি তো স্বার্থপর ছিলাম। তাই যত পারতাম সংসার চাপ ওর উপর ঢেলে দিতাম, যাতে ও বুঝতে পারে এ সংসার ওর প্রয়োজন, ও যেন অন্য কিছু ভাবার সময় পায় না। আজ যখন ও সত্যিই সংসার নিয়ে থাকতে চেয়েছিল তখন আমি ওকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলাম। যত রকম অসম্মান আছে সব করে পাঠালাম। ওর থেকে মুক্তি চাইলাম। যখন আদরের মেয়েটার প্রতি এতটা কঠোর হতে হলো আমাকে, তাহলে সংসারটা আগলে রাখার দায়িত্বও নিলাম। তোমরা হয়তো আমার এসব কথা শুনে বিরক্ত হচ্ছ, তাই কোনো রকম ভনিতা না করে আসল কথায় আসি। আজ থেকে সংসারে সবাই সমান পরিমাণ টাকা দিবে। আমার একার পেনশন টাকায় এই সংসার চলবে না। রজত বলে উঠল, এত বছর পর্যন্ত তো তোমার টাকায় সব চলছিল, তাহলে আজ কেন চলবে না? অশোকবাবু নির্দ্বিধায় বলল, এতদিন আমার পেনশনে সব টাকা আমি সংসারে দিতাম, এখন থেকে অর্ধেকটা তোমার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে রাখবো, কারণ আমার মৃত্যুর পর তো তোমরা নিজেদের ছাড়া আর কোনো এক্সট্রা খরচ করতে পারবে না। তাহলে আমার স্ত্রীর দায়িত্বটা আমাকে জীবিতকালে করে দিয়ে যেতে হবে। ছোটন, তোমাকেও বলছি, তুমি আর ছোট্টটা নও, তোমার প্রতি আমি কিছুটা ছাড় দিচ্ছি। যেহেতু তোমার এখন অবধি সংসার নেই, তাই আমরা যতটা দেব তোমাকে তার হাফ দিতে হবে। প্রতি মাসে খরচের একটা লিস্ট হবে, সেখানে আমি যতটা দেবো রজত তোমাকেও ততটা দিতে হবে, আর ছোটন তোমাকে তার হাফ দিতে হবে। আর বাড়িটা যেহেতু আমার নামে, তাই আমার বাড়িতে থাকতে গেলে আমার নিয়ম মাফিক চলতে হবে। তোমরা যদি আমার নিয়ম পছন্দ না হয় তোমরা বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো, আমি তোমাদেরকে আটকাবো না। শিউলি যেন আকাশ থেকে পড়ল শুনে। ও এতদিন ভেবেছিল নিরুপমা চলে গেলে পুরো সংসারটা ওর হয়ে যাবে, কারণ বুড়ো বুড়ির তো কোনো হেলদোল নেই, ওর কথাই শেষ কথা হবে সংসারে। কিন্তু মাঝখান থেকে বুড়োর মাথায় একই ভূত চাপলো। অশোকবাবু রজতের উদ্দেশ্য করে বলল, বড় বৌমাকে আমার কখনোই পছন্দ ছিল না। তুমি যেহেতু ওকে বিয়ে করে এনেছো, সেখানে আমার না মানার কোনো রাস্তা নেই। আর সংসারটা যেহেতু তোমরা করবে, তাই এক্ষেত্রে আমি কিছু বললাম না। কিন্তু পিকলুকে যেহেতু আনা হয়েছে, সেখানে আর 10 বছর পরেই সবাই পিকলু মুখার্জি বাড়ির অশোক মুখার্জির নাতি হিসাবে জানবে। তাই আমি চাই না আমার নাতি কোথায় কোন হোস্টেলে মানুষ হোক। যত দ্রুত সম্ভব পিকলুকে এই বাড়িতে নিয়ে আসো। আমার নাতি আমার চোখের সামনে বড় হবে, আমার আর আমার স্ত্রীর তত্ত্বাবধানে মানুষ হবে। তোমার
অথবা বড় বৌমার যদি কোনো আপত্তি থাকে তবে তোমরা আলাদা থাকতে পারো। সেক্ষেত্রে আমি তোমাকে কখনো ছেলে হিসাবে পরিচয় দেব না, আর পিকলুর সাথে আমার নাতির পরিচয় বড় হতে হবে না। শিউলি বলে উঠল, কিন্তু বাবা, হোস্টেলে যে 1 বছরের এক্সট্রা ফিস জমা দেওয়া হয়ে গেছে। অশোকবাবু বলল, আমি ওসব সম্বন্ধে কিছুই শুনতে চাই না। রজতের যদি আমার পিতৃ পরিচয় নিয়ে থাকতে হয় তবে তোমাদের 1 সপ্তাহ সময় দিলাম। সামনের সপ্তাহে যেন পিকলু আমার ঘরে আসে, নাহলে রজতকে আমি ত্যায্যপুত্র করব। আমার যতটুকু স্থাবর অস্থাবর আছে আমি নিরুপমা ও ছোটনকে দিয়ে যাব। এবার তোমরা স্বামী স্ত্রী মিলে ভাবনা চিন্তা করে ফেলো। কাল সকালে মধ্যে আমাকে তোমাদের ডিসিশন জানিও, কারণ তোমরা না থাকলে রুম দুটো ভাড়া দিয়ে দেবো। সে কারণে ভাড়াটিও তো খুঁজতে হবে। আর ছোটন, তোমাকে বলছি, টাকা কোথা থেকে জোগাড় করবে তা আমি জানি না। মাসের 1 তারিখে সেই হিসাবে সংসারের খরচ হবে, সেখানেই তোমার হিসেবে টাকা যেন পাই। আর বাজারটা তোমাদের 2 ভাইকে রুটিন করে দিব। ধরো, সোম মঙ্গল বুধ রজত করবে, বাকি 3 দিন বৃহস্পতি শনি শুক্র ছোটনকে করতে হবে। রবিবার দিনটা না হয় আমি গিয়ে বাজার করবো। আর হ্যাঁ, বাজারে কি আনা হবে, মানে বাড়ি কি রান্না হবে, সেই ডিসিশনটা তোমার মা নেবে। অশোকবাবু শিখাদেবীর দিকে তাকিয়ে বলেন, কি এই দায়িত্বটা নিতে পারবে তো? শিখাদেবী মাথা নাড়লেন, যার অর্থ পারবেন। বাড়ির আর বাকি জিনিসগুলো দেখা, যেমন বাগান পরিচর্যা, ঘরের কোথায় কোন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন বা রান্না বান্না করা, এগুলো আমাদের বড় বৌমাকে দেখতে হবে। যেহেতু এতদিন আমার নিরুপমা দেখে আসছে, আমি আশা করি আমার বড় বৌমা ও পারবে। তার যদি কোনো কষ্ট হয় এতে, তাহলে সে অর্থ অপচয় করে এগুলো দেখার জন্য গৃহকর্মী নিয়োগ করতে পারে। আমার নিরুমা আমার অর্থ বাঁচাতে গিয়ে সমস্ত কাজ নিজে হাতে করেছেন, সেটা ঘর ঝাঁটা হোক, বাসন মাজা হোক, কিংবা কাপড় কাচা, বাগান পরিচর্যা আর ঘর দুয়ার পরিষ্কার করা। আমি বুঝতে পারতাম বড় বৌমা সব সময় নিরুপমার জায়গায় নিতে চেয়েছিল এই সংসারে, তাই আমি তাকে সেই জায়গাটা দিলাম। সে যেহেতু বাইরে কাজ করে, তাই সেই দিকটা ভেবেই বড় বৌমাকে গৃহকর্মী নিয়োগের উপদেশটা দিলাম। এবার কি বলবে সেটা আমাকে সকালবেলা জানাবে, মানে এ বাড়িতে থাকবে কি থাকবে না। নিরুপমাকে আলাদা একটা রুমে বসিয়ে দিয়ে প্রভাদেবী বেরিয়ে গেলেন খাবারের ব্যবস্থা করতে। তিনি দেখেছিলেন নিরুপমা বাড়িতে কিছুই মুখে দেয়নি, আর বাকি সবাই তো রাতের খাবার খেয়ে এসেছেন। তিনি চটজলতি সেদ্ধ ভাত, আলু মাখা, ডাল, মাছ ভাজা তৈরি করে দিলেন। এর মধ্যে পিসিমা প্রভাদেবীর কাছে আসে বলেন, হ্যাঁ রে প্রভা, মেয়ের ভাবগতি কিন্তু আমার সুবিধে লাগছে না। প্রভাদেবী কাজের ভাবসে পিসিমার দিকে এক পলক তাকালেন। পিসিমা আরও বলল, বয়স যতই হোক না কেন, নতুন বউ থাকবে লাজুক লাজুক, কিন্তু এই মেয়ে বিয়ের সময় থেকে দেখছি গম্ভীর হয়েছে। একবারও আমাদের প্রশান্তের দিকে তাকালো না। প্রভা ও দেবীও নিরুপমাকে লক্ষ্য করেছিলেন, কিন্তু পিসিমাকে কিছু বললেন না। এক মনে কাজ করে গেলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, নিরুপমা যতই এই বিয়েতে অমত থাকুক না কেন, তার এত সুন্দর শান্তশিষ্ট ভাইয়ের ভালোবাসা পেয়ে কখনো মুখ ঘুরিয়ে থাকতে পারবেন না। নিরুপমার চোখে মুখে মায়া মমতা দেখে কখনোই তার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। প্রভাদেবী সবসময় চাইতেন প্রশান্তর জন্য একটা সাংসারিক মেয়ে আনতে, তাই তিনি নিরুপমাকে ভাইয়ের জন্য আনতে পেরে খুব খুশি। বাকি যা তাদের ভেতরকার বোঝাপড়া স্বামী স্ত্রী মিলে মিটিয়ে নেবেন। প্রভাদেবীর কাছে এসে বলল, ওকে কিছু খাইয়েছিস দিদি? ও কিন্তু ও বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি। প্রভাদেবী ভাইয়ের দিকে তাকিয়ে হালকা হাসলেন আর বললেন, এখন থেকে অত চিন্তা করিস না ভাই, 2 দিন আমাকে দেখতে দে। বউ ভাতের পর থেকে নিরুপমার পুরো দায়িত্ব তোর হাতে। প্রশান্ত হালকা লজ্জা পেয়ে মাথা চুলকে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। প্রভাদেবী খাবার সাজিয়ে রুমে নিয়ে চলে গেলেন। নতুন বউ লোকের সামনে খেতে লজ্জা পাবে, এ ভেবে খাবার রুমে নিয়ে যাওয়া হলো। রাতেও নিরুপমার সাথে প্রভাদেবী ঘুমালেন। এতে অবশ্য নিরুপমা নিজেকে কিছুটা সময় দিতে পেরেছে। ওদিকে মুখার্জি বাড়িতে শিউলি রজতের সাথে ঝামেলা শুরু করে দিচ্ছে। সে কিছুতেই এ বাড়িতে থাকবে না। সে তো বাড়ির মালকিন হতে চেয়েছিল, কিন্তু তাকে চাকরের জায়গাটা দেওয়া হয়েছে। রজত শিউলিকে অনেক করে বোঝানোর চেষ্টা করছে, আস্তে ধীরে সব কিছু তার হাতে আসবে, এত তাড়াহুড়ো করতে নেই। এখন বাবা যা বলছে তা মেনে নেওয়া ঠিক হবে, পরে না হতে হিতে বিপরীত হয়। কিন্তু শিউলি কোনো কথা শুনতে রাজি না। ওর একই কথা, শাশুড়ি ডিসাইড করবে রান্না কী হবে, আর সেই রান্না করে সবাইকে খাওয়াবে। তারপর বাড়ির পরিচারিকার কাজ করে ওকে করতে হবে। ও কিছুই মানে না। রজত এবার বলল, নিরুদি তো এত কিছু করতো, তখন তো তোমার মনে হয়নি কিছু। শিউলি এবার বলল, তোমার দিদির আর কোন ক্ষমতা আছে? পরিচারিকার কাজ ছাড়া তোমার দিদি আর কোনো রাস্তা নেই। কিন্তু আমি জব করি। রজত এবার কিছুটা রাগ হলো, বলল, তুমি যে চাকরিটা করছো সেটা তোমার প্রাক্তনের দয়ে। আর শোনো শিউলি, আমি চাইবো না বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হতে, আর ফ্ল্যাট কেনা আমার এই জন্মে হয়ে উঠবে না। তাই আমার সাথে থাকতে হলে তোমাকে এ বাড়িতে থাকতে হবে, সব নিয়ম কানুন মেনে। রজত রাগ দেখে শিউলি একটু দমে গেল। পরের দিন ব্রেকফাস্ট এর আগে প্রশান্ত নিরুপমার ঘরে এসে একটা বড় খাম নিরুপমার হাতে ঝরিয়ে দিল। এরকম আর জিজ্ঞাসা চোখে প্রশান্তের দিকে তাকালো। প্রশান্ত হালকা হাসে নিরুপমাকে বলল, দেখলাম মোবাইল নিয়ে
আসেননি সাথে করে, আর ভালোই করেছেন আনেননি। আমার তরফ থেকে মোবাইলটা তোমাকে দিয়ে গেলাম, সেখানে শুধু আমার নাম্বারটা সেভ করে আছে, তুমি তোমার সব কাছের মানুষের নাম্বার সেভ করে নিও। এই বলে প্রশান্ত চলে যেতে আবার ঘুরে দাঁড়িয়ে বলল, কোনো অসুবিধা হলে দিদিকে জানাতে সংকোচ হলে আমাকে ফোন করে বলো। প্রশান্ত চলে গেলে নিরুপমা অনেকক্ষণ মোবাইল বাক্সটার দিকে তাকিয়ে রইল। বাক্সটির ওভারে ধরে আলমারিতে তুলে রাখো, একবারও খুলে দেখার প্রয়োজন মনে করলো। সেদিনটা এরকমভাবেই কেটে গেল। নিরুপমা খাওয়া দাওয়া সব ভেতরেই ছিল। নতুন বউকে ঘটা করে যেভাবে লোক দেখতে এসে নিরুপমার ক্ষেত্রে সেটা হলো না। এরকম প্রশান্ত ও প্রভাদেবী করতে দিল না, কারণ তারা নিরুপমাকে এতদিনে যতটা জেনেছে এতে নিরুপমার অস্বস্তি ছাড়া অন্য কিছুই হবে না। কাল রাত থেকে বিকেলে পর থেকে নিরুপমার সামনে আসেনি প্রশান্ত। রাতের বেলা প্রভাদেবী খাবার টাবার গুছিয়ে নিরুপমাকে খাইয়ে নিরুপমার পাশে নিজেও ঘুমিয়ে পড়েছিল। নিরুপমা কোনো সংশয়ে উপদেশ তিনি দেননি। তিনি চান নিরুপমা নিজের মতো করে সব কিছু গুছিয়ে নিক, কারণ তার ভাই ও নিরুপমা দুজনে প্রাপ্তবয়স্ক, ছোট্ট বাচ্চা নয় যে সংসারে বুঝ দেওয়া হবে তাদের। তারপর দিন বউ ভাত ঘটা করে কোনো অনুষ্ঠান না করে দুপুরের দিকে থালায় ভাত কাপড় সাজিয়ে প্রশান্ত নিরুপমার হাতে ভাত তুলে দিয়েছিল। মুখে বলেছিল, আজ থেকে তোমার ভাত কাপড়ে সব দায়িত্ব নিলাম, তুমি শুধু আমার সংসার আর আমার দায়িত্ব নিও। সন্ধ্যের পরে প্রশান্তর দোকানে আশেপাশের দোকানগুলো মালিক, যাদের সাথে প্রশান্ত সময় কাটায়, অর্কের কিছু কলিগ ও বন্ধু, পিসিমা ও প্রভাদেবীর কয়েকজন, তবু 60-70 জন লোক হয়ে গেল। নিরুপমা খুব সাদামাটাভাবে কাঞ্জিবরম পরানো হয়েছিল, যেটা প্রশান্তের পছন্দ ছিল। নিরুপমার জন্মদিনে গিফট দিতে চেয়েছিল, আর খোলা করে মাথায় গোলাপ গলায় সোনার নেকলেস, হাতে প্রশান্তর মায়ের কয়েক গাছা সোনার বালা, আর স্মৃতি ভরা চওড়া সিঁদুর, ঠোঁটে হালকা লিপস্টিক, আর কপালে একটা কালো টিপ। তাই ছিল নিরুপমার সাজ। তবুও অসাধারণ লাগছিল নিরুপমাকে। উপস্থিত সকলে প্রশান্তের কাছে নিরুপমাকে অনেক প্রশংসা করলো। নিরুপমার বয়স বোঝা যাচ্ছিল না বলে অনেকে নিজেদের মধ্যে কানাঘুষো করছিল, এই বয়সে এসে একটা কম বয়সী মেয়েকে বিয়ে করা নিয়ে। প্রশান্তের এক বন্ধু তো বলেই ফেললো, আগে ভাগে গেলে বাগে খায়, পরে গেলে সোনা পায়। বন্ধু, তুমি পরে বিয়ে করছো, আসল সোনাটি পেয়েছো। প্রত্যুত্তরে প্রশান্ত হেসেছিল। মনে মনে নিরূপ আমাকে নিয়ে খুব গর্ববোধ করেছিল। নিরুপমার বাড়ি থেকে এসেছিল ছোটন, শিউলি, রজত, অশোকবাবু, শিখাদেবী। পরে একসময় ঘুরে বলেছিল ঠিক করেছেন, তাই এখন আর আসেননি। শিউলি মনে মনে খুব হিংসে হয়েছিল নিরুপমার শ্বশুরবাড়ি দেখতে। সে মনে মনে ভাবছিল, এই কপাল বুড়িটার এত অর্থ সম্পত্তি, পুরো একটা গোটা ফ্ল্যাট সব একা ভোগ করবে। ননদের দেওয়া ওর শ্বশুর শাশুড়ি কেউ ভোগ করা নেই। সে নিরুপমাকে বলেছিল, ভাগ্য করে শ্বশুরবাড়ি পেয়েছো দিদি, সব কিছুর উপর একা রাজত্ব করবে। নিরুপমা খুব আস্তে করে শিউলিকে বলেছিল, মুখার্জি বাড়ির বউ হয়েছ যখন, স্বভাবটা এবার একটু পাল্টাও। প্রত্যুত্তরে শিউলি মুখ বাঁকিয়ে সেখান থেকে সরে গিয়েছিল। লোককে খাওয়ানোর দাওয়াতেনও প্রশান্ত কোনো কার্পণ্য করেনি। এলাহি আয়োজন ছিল খাওয়ার দাওয়ার মেনুতে। রজতরা শিউলি তাড়া খেয়ে তাড়াতাড়ি খাওয়ার দাওয়ার করে বাড়ি চলে এসলো। শিউলি যেন এক মুহূর্তে ওখানে থাকতে ইচ্ছা করছিল না। রাতের বেলায় প্রশান্তের বন্ধুরা মিলে প্রশান্তকে বারণ করা সত্ত্বেও প্রশান্তের রুমটা হালকা রজনীগন্ধা ও গোলাপ দিয়ে সাজিয়েছিল। নিরুপমাকে প্রশান্তের রুমে নিয়ে যাওয়া হয়েছিল রাত 11:30টার দিকে। প্রশান্ত রুমে ঢুকতে খুব ইতস্তত বোধ করছিল। প্রভাদেবী, পিসিমা আর বাকি সবাই নিয়ে যে ফ্ল্যাটে চলে গেছিল। খাওয়া দাওয়ার পরে শুধু প্রশান্ত দুটো বন্ধু বলেছিল আজ রাতটা প্রশান্ত ফ্ল্যাটেই থাকবে, প্রশান্তকে বেডরুমে কাছে দিয়ে আসতে, কারণ তিনি ভালো করেই জানে তার ভাইটা অনেক লাজুক। প্রশান্ত বেডরুমে গেলে গলা খাঁকড়ি দিয়ে নিজের উপস্থিতি দিচ্ছিল। নিরুপমাকে জানালো। নিরুপমা যেভাবে বসা ছিল সেভাবেই বসা রইল। প্রশান্ত চুপচাপ কি নিরুপমার পাশে বসলো। খুব ধীরে নিরুপমাকে বলল, আমি জানি তোমার আমাকে পছন্দ নয়, কিন্তু আমি সবসময় চেষ্টা করব তোমার মনে আমার জায়গা করে নিতে। আমি কিন্তু তোমার কাছে খালি হাতে এসেছি। আমি তোমার কাছ থেকে জানতে চাই, আজকের এই শুভরাত তুমি আমার কাছে কী চাও নিরুপমা? তোমাকে কথা দিলাম, তুমি যা চাইবে তাই পাবে। নিরুপমা যেন প্রশান্তের কথায় মুগ্ধ হয়ে গেল। খুব ধীর গলা বলে, আমি যা চাইবে তাই পাবো? প্রশান্ত মাথা নাড়িয়ে সম্মতি জানান। নিরুপমা বলে, জীবনে এই সময়টাতে এসে আমার কিছু চাওয়ার নেই, তবু আমি আপনার কাছে একটা সংসার চাইছি, যেখানে সব সময় আমার ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়া হবে, যে সংসার আমার মূল্য থাকবে অপরিসীম, সেটা শুধু আমার সংসার থাকবে। প্রশান্ত নিরুপমার এক হাত নিয়ে কাছে টেনে নিল। আজকের এই রাতে আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম নিরুপমা, এই সংসারটা শুধু তোমারই থাকবে। এখানে প্রত্যেকটা ডিসিশন শুধু তোমার নেওয়া থাকবে। তোমার যা ডিসিশন হবে আমরা সবাই মাথা পেতে নেব। এটা শুধু আমার নিরুপমার সংসার হবে। বছর 4 পরে প্রশান্তর দোকান থেকে যখন বাড়ি ফিরল ক্লান্ত ঘামাত্ম শরীরে, 2.5 বছরের ছোট্ট বাচ্চা দৌড়ে এসে ধরল প্রশান্তকে। আধো আধো গলার স্বরে বলল, বাবা বাবা, মা আজকে আমাদের সারাদিন অনেক বকেছে। প্রশান্ত মেয়েকে কাছে টেনে আদর করে বলল, কেন মা বকেছে আমার মামনিকে?
প্রশান্ত ও নিরুপমার একটা মেয়ে হয়েছে। মেয়েটির ডাক নাম রাখা হয়েছে তিন্নি, আর ভালো নাম প্রতিমা। নাম দুটো কিন্তু নিরুপমার পছন্দ করে রাখা। তিন্নি আবার বলল, সকালবেলায় পিকলু দাদা আর দাদু ভাই এসেছিল, আমি পড়তে বসিনি, তা আমার বকেছে। প্রশান্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তারা চলে যাওয়ার পর তো তুমি পড়তে বসতে পারতে মামুনি। তোমার মা যা বলবেন সবসময় তুমি তা করবে। আমি যে তোমার মাকে কথা দিয়েছি মামুনি, এই সংসার তার ইচ্ছে মতো সব কিছু হবে। তুমি চাও না তোমার বাবা তার কথা রাখুক? নিরুপমা তখন রুমে ঢুকলো, প্রশান্তকে বলল, আগে যাও ফ্রেশ হয়ে নাও, সবাইকে বলে বেরোতে হবে, আমাকে কথা দিয়েছো, আমার কথা মতো চলবে। প্রশান্ত স্ত্রীর দিকে তাকিয়ে বলল, আমার নিরুপমার সংসার যেটা সেটা হবে, তার মজ্জিতে হবে। নিরুপমা একটা হালকা হেসে রাগের নাটক করে বলল, থাক থাক, আর বলতে হবে না, পাগল লোক একটা। প্রশান্ত বাথরুমে ঢোকার আগে নিরুপমার দিকে তাকিয়ে বলল, বাবা এসেছিল নিরুপমা? তার শরীরে সব ঠিক আছে তো? নিরুপমা বলল, হ্যাঁ এসেছিল। প্রশান্ত আবার বলল, থাকতে না বলে চলে গেলেন কেন? নিরুপমা আহ্লাদি গলায় বলল, বাবা আমাকে না দেখে এক সপ্তাহের বেশি থাকতে পারে না। তাকে যতই বলি থাকতে, সে থাকবে না। আর একটাই কথা, যতদিন আমি হাঁটাচলা করতে পারি ততদিন তোকে দেখে যাব, আর যখন হাঁটতে পারবো না তখন তুই না হয় আমার সাথে দেখা করে আসিস প্রতি সপ্তাহে। নিরুপমা আরেকটু গদগদ হয়ে, জীবনে দুটো পুরুষ মানুষ দেখলাম, এক বাবা, এক হচ্ছে তুমি, দুজনকে সামলাতে আমি পাগল হয়ে যাব। প্রশান্ত হেসে বাথরুমে ঢুকে, মুখার্জি বাড়ির ছোটনের জন্য মেয়ে দেখা চলছে। শিউলি আবার প্রেগনেন্ট হয়েছে, তাই অফিস ছুটিতে রয়েছে। পিকলুদা 8 থেকে 9-এ পা দিল, এই তো এবার 3 থেকে 4-এ উঠবে। পিকলুর সব দায়িত্ব শিখা দেবী এবং অশোকবাবুর, আর পিকলু সব আবদার ও ছোটকা ওর পিমনির কাছে। ছোটন এখন শাড়ির ব্যবসা করছে, প্রশান্ত এই লাইনটা ওকে ধরে দিয়েছে, ভালো ইনকাম করেছে ও। বড় ছেলের জন্য পাত্রী খুঁজতে হয়নি অশোকবাবুর, ছোট ছেলের জন্য মন দিয়ে পাত্রী খুঁজছেন। শিউলির মতো স্বার্থপর মেয়ে যেন না হয়। কিছু মানুষ সারা জীবনও পাল্টায় না, তাদেরকে নিয়ে আমাদের চলতে হয়। সেই দলে শিউলি পড়েছে, তবে রজতটা অনেক পাল্টেছে, সংসার চাপে পড়ে ওকে পাল্টাতে হয়েছে। বাবা মার প্রতি এখন কিছুটা দায়িত্বশীল হয়েছে। অশোকবাবুর একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, মেয়েটা খুব হতদরিদ্র, মেয়েটার নাম ছন্দা। মেয়েটির চোখে মুখে খুব মায়াময়, চোখ দেখে আরও অশোকবাবুকে খুব পছন্দ হয়েছিল ছন্দাকে। আজ এই পাত্রীর বাড়ি যাওয়ার কথা, একরকম পাকা কথাই সেরে আসতে চান অশোকবাবু। তাই নিরুপমা, প্রশান্ত ও তাদের মেয়ে তিন্নি, অশোকবাবু এবং ছোটন, রজত, এই কজন মিলে যাবে পাত্রীর বাড়ি। প্রশান্ত ও নিরুপমা সকাল 10টার মধ্যে চলে এসেছিল মুখার্জি বাড়িতে। বাড়িতে এসে নিরুপমা বাবা বাবা বলে ডেকে অশোকবাবুর ঘরে ঢুকলেন। দেখলেন তিনি রেডি হয়ে খাটে হেলান দিয়ে বসেছেন, শিখাদেবী ঘরে নেই। মেয়েকে দেখে অশোকবাবু কাছে ডেকে বললেন। নিরুপমা বাবার পাশে গিয়ে গা ঘেঁষে বসলেন। অশোকবাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই ভালো আছিস তো নিরুমা? নিরু বাবার দিকে এই কথা আহ্লাদি হবে, বলো, খুব ভালো আছি বাবা, আমি খুব সুখে আছি, তুমি ঠিক বলেছিলে, আমি সত্যি অনেক সুখে আছি। অশোকবাবু মেয়েকে বলেন, এই বুড়ো বাবাটার প্রতি আর কোনো রাগ নেই তো মা? নিরুপমা বাবাকে জড়িয়ে ধরে বলল, কি যে বলো না বাবা, তোমার প্রতি তোমার এই মেয়ে কখনো রেগে থাকতে পারবে না। তুমি যে আমাকে আমার সংসার পাইয়ে দিলে, তুমি জানো বাবা, আমাদের ফ্ল্যাটের বাইরে প্রশান্ত নেম প্লেট লাগিয়েছে, যেখানে লেখা আছে নিরুপমার সংসার। অশোকবাবু মেয়ের কথায় মনে মনে ঈশ্বরকে ডাকলেন, তার এই মেয়েটার জীবনে যেন সুখের অভাব না হয়। আর নিরুপমাকে বললেন, এবার সংসার তো গোছানো হলো, এবার আমাদের ছোটনটার সংসার হয়ে গেলে আমরা নিশ্চিত। এর মাঝে প্রশান্ত ঘরে ঢুকলো, নম্র গলায় অশোকবাবুকে বলল, কেমন আছেন বাবা, শরীর ঠিক আছে তো আপনার? অশোকবাবু হেসে বললেন, অনেক ভালো আছি বাবা, তুমি যে আমাকে কথা রেখেছো, আমার মেয়েকে তোমার সংসারে সুখে রেখেছো, এতে আমি অনেক খুশি। প্রশান্ত লাজুক হেসে নিরুপমার দিকে তাকিয়ে অশোকবাবুকে বললেন, ওটা তো আমার সংসার নয় বাবা, ওটা আপনার মেয়ের সংসার, নিরুপমার সংসার। সমাপ্ত নিরুপমার সংসার, দ্বিতীয় এবং শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।